স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষে সর্বশেষ। নিবন্ধনহীন ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করল বিটিআরসি। তথ্য মন্ত্রণালয়ের তালিকার ভিত্তিতে ব্যবস্থা। ই ভ্যালি ব্যবস্থাপনায় কমিটি গঠনের সাবেক ৩ সচিবের নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের। যাচাই শেষে হবে সিদ্ধান্ত। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হ্যাকাররা, ব্যাংকগুলোতে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, তথ্য প্রমাণ পেলেই হবে মামলা। এবং শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি কামনায় সন্ধি পূজা। করোনা সতর্কতায় ঢাকায় না হলেও বিভিন্ন জেলায় কুমারী পূজা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে গেছে পুরো খবরে। অর্থসূচক C++ বার্তা বাজার, ডেইলি সংগ্রাম সহ নিবন্ধনহীন ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে গত সোমবার তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের প্রক্রিয়ার বিষয়ে জানায়। বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত এবং অননুমোদিত ১৭৮টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করার সহ লিঙ্ক বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম গত বছর থেকে শুরু করেছে সরকার। অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নতুন কোনো অনলাইন পত্রিকা চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। টেলিভিশনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ক্লিন ফিডের বিষয়ে ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশে যে নিয়ম মানা হয়, দেশেও তা মানার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রচার করা হতো, এতে বাংলাদেশের চ্যানেলগুলো বঞ্চিত হতো। সেটি আমরা অনেক আগে বন্ধ করেছি। একই সাথে ১ অক্টোবর থেকে আমরা বাংলাদেশে ক্লিন ফিট, অর্থাৎ বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে বাংলাদেশে প্রচার করতে হবে। এই আইন আমাদের দেশে যেমন আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। দেশে করোনা এখন পর্যন্ত ২ কোটি পরিবারের অন্তত ৭ কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির ৫০ বছরে পদার্পণ এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধসহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত ৮০% মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত ৫,৬০,০০,০০০ ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের ৮০% মানুষকে আমরা টিকা দেব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। আমি নিজের চোখে দেখেছি একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা, শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 8 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,730 জনের। 828টি ল্যাবে 24 ঘন্টায় 22,153 নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে 518 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.34%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,64,019 জনে। সুস্থ হয়েছেন আরও 505 জন। এ নিয়ে মোট সুস্থ 15,25,673 জন। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে কাল থেকে। মানিকগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে 100 শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। 7 থেকে 14 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। সারা দেশেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে টিকা পেতে যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, নরসিংদী সহ আপাতত 19 জেলায় টিকা পাবে শিক্ষার্থীরা। টিকার মজুদ ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি হলে তা আরও 26 জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম দিন পরীক্ষামূলকভাবে 2 স্কুলের 100 শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। এরপর পর্যবেক্ষণ 7 থেকে 14 দিন। আমরা প্রাথমিকভাবে দুটো সরকারি স্কুলের 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। এবং টেকনিক্যাল কারণেই মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এটা শুরু করব। ঢাকায় আপাতত একটি কেন্দ্র থেকেই দেয়া হবে টিকা। প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে। সেখানে বসবে 200টি বুথ। দিনে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা 200-র মতো বুথ করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। পরবর্তীতে এটা অবশ্যই কম বেশি হতে পারে এবং সেখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হবে। আমরা সেখান থেকে তাদেরকে টিকাটা দিব। টিকা পেতে জন্ম সনদ সহ শিক্ষার্থীর নামের তালিকা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো জমা হবে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখান থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে নামের তালিকা। এরপর সুরক্ষা অ্যাপে যুক্ত হবে এসব তথ্য। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা, তাদের তো নিবন্ধন করতে হবে এবং সেটার জন্য আইসিটি থেকে বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে যাতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজিস্ট্রেশন কাজগুলো করবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই আসলে নিজস্ব উদ্যোগে এই নিবন্ধনগুলো করে যখন আমাদের কাছে তালিকা আসবে সেই ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে এই টিকাগুলো দিব আর কি। এটা আমাদের পরিকল্পনা। সংক্রমণ ঝুঁকির কারণে হাসপাতালের বাইরে বসবে সব টিকা কেন্দ্র। টিকাকর্মী হিসেবে থাকবে প্রশিক্ষিত আলাদা জনবল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী। তারা কখনোই জনগণের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের রায় মেনে নেয়ার সাহস আছে প্রধানমন্ত্রীর। রাজনীতি থেকে পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির। তাদের নীতি লুটপাটের রাজনীতি। বিএনপির নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনিই এখন পলাতক বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে যাবে না বললেও ঘোমটা পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন যোগ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। 2008 সালে বিএনপি বলেছিল আওয়ামী লীগ 30 আসনও পাবে না। পরে দেখা গেল
তাদেরই 30 আসন পেতে কষ্ট। জেলে থাকতে কোনো চিকিৎসা হয়নি বলেই খালেদা জিয়াকে এখন হাসপাতালে থাকতে হচ্ছে, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিন ধরে তার জ্বর থাকায় পরীক্ষা নিরীক্ষার জন্য কাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা আফসারউদ্দিন আহমদের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি বলেছেন, জামিন খালেদা জিয়ার প্রাপ্য, কিন্তু সরকার তা দিচ্ছে না। চেয়ারপারসনকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের সুপারিশ থাকলেও সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে না বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনের জন্য সাবেক 3 সচিবের নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে এ নাম জমা দেওয়া হয়েছে। নাম যাচাই বাছাইয়ের পর কমিটি গঠন নিয়ে আদেশ দেবেন হাইকোর্ট। গ্রাহকদের কাছে ই-ভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচলাবস্থা। মঙ্গলবার ই-ভ্যালির ব্যবস্থাপনায় একটি কমিটি গঠনের অভিমত ব্যক্ত করেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার সকালে 3 জন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে হাইকোর্টে। যাচাই বাছাই করে এ বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত জানাবেন। যে 3 জনের নাম দিয়েছেন তারা হচ্ছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি, অবসরপ্রাপ্ত সচিব ভূমি মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ রেজাউল আহসান, অবসরপ্রাপ্ত সচিব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ, এবং জনাব ইয়াকুব আলী পাটোয়ারি, অবসরপ্রাপ্ত সচিব, চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড। এদের বিষয়ে কোর্ট নিজে যাচাই বাছাই করে দেখে তাদের মধ্যে একজনকে বাছাই করবেন, বা এর বাইরেও যদি তিনি কাউকে কম্পিটেন্ট মনে করেন তাহলে তাদেরকেও তিনি বাছাই করতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আদালত যে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেবে তা দায় দেনা নির্ধারণ করা, ব্যবস্থাপনার সমস্ত বিষয় নির্ধারণ করবে। এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। এরই মধ্যে গ্রাহকদের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন ই-ভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামিমা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় বিভিন্ন হ্যাকার গ্রুপ। দেশের অনেক ব্যাংকেও সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কথা বলছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। গ্রাহকের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে নিজস্ব সিস্টেম নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের। দেশে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে মোট তালিকাবদ্ধ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের জুনে ত্রৈমাসিক ভিত্তিতে মোট আমানত জমা হয়েছিল 14,39,000 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 12 কোটিরও উপরে। দেশ ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে ব্যাংকিং খাতেও আধুনিকায়ন হয়েছে, বেড়েছে সাইবার ঝুঁকিও। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক ব্যাংকে সাইবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। 4-5টা ব্যাংকে সক আছে, কিন্তু সেটি পরিপূর্ণ না, পার্শিয়াল, খণ্ডিত সক আছে, যেটা দিয়ে আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন না। সো আপনাকে সিকিউরিটি এনশিওর করতে হলে আপনাকে পরিপূর্ণ সক, ফুল সকটা স্থাপন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সচেতনতাকে আরও বৃদ্ধি করার জন্য টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, টাইম টু টাইম তাদের সাথে মিটিং করছে। সুতরাং আমি আশাবাদী যে ক্রমেই এই ক্ষেত্রে ব্যাংকগুলো আরও সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা তাদের সম্পদ যথাযথ সংরক্ষণ করতে তারা এখন বর্তমান যেমন সচেষ্ট আছে, ভবিষ্যতেও আরও সচেতন হবে বলেই আমি বিশ্বাস করি। ব্যাংকগুলোকে তো আমরা রেগুলারই পরামর্শ দিই। গ্রাহক পর্যায়ে আমরা অনেক সময় দেখা যায় যে পাইরেটেড উইন্ডোজ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যারও পাইরেটেড ব্যবহার করে কাজ করি। তাতে আমার গ্রাহকের হিসাবে আমার আইডেন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো
লিক হতে পারে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকগুলোর নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্থাবর অস্থাবর সম্পদ ও আয়ের উৎস খুঁজছে গোয়েন্দারা। অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেলে মামলা হবে, জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জমি ও বাড়ি দখল করতে রাজারবাগের পীর দিল্লুর রহমান ভুয়া মামলা করেছেন বলে অভিযোগ তার আপন ভাই ও প্রতিবেশীদের। মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে প্রতিবেশী কাঞ্চন সহ ৮ ভুক্তভোগী ১৯ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে পীর দিল্লুরের সম্পদ ও ব্যাংক হিসেব ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে দুদক। বিভিন্ন ব্যাংকে পীর ও মুরিদদের ব্যাংক হিসেবের অনুসন্ধান চলছে, পাশাপাশি ভূমি অফিসেও নেওয়া হচ্ছে খোঁজ। আমাদের যে গোয়েন্দা একটি উইং রয়েছে, তাদের মাধ্যমে আমরা প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেব। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে দুর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে বলে জানালেন দুদক কমিশনার। অবশ্যই আমরা কমিশনে আলোচনা করব এবং সেটি যদি অনুসন্ধানের উপযোগী হয় অনুসন্ধানে যাবে। রাজধানীর শান্তিবাগে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মানব পাচার সহ ৪৯টি মামলার পেছনে রাজারবাগের পীর চক্রের সংশ্লিষ্টতা মিলেছে। বাড়ি ও জমি দখল নিতে এসব মামলা করা হয়েছে বলছে সিআইডির প্রতিবেদন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুদি দোকানে থেকে মানব পাচারকারী চক্রের নেতা বনে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ৩টি ভুয়া ওভারসিজ কোম্পানি খুলে নারী কর্মীদের বিক্রি করেছেন মধ্যপ্রাচ্যে। এমন সংবাদে মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা টুটুল সহ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়েছে। বিদেশে লোক পাঠানোর নামে ৬ বছর ধরে মানব পাচার করে আসছে একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতা টুটুল একসময় মুদি দোকানে কাজ করত, পরে মানব পাচারকারী চক্রের সাথে জড়িয়ে যায় টুটুল। রাজধানীর বাড্ডা এলাকায় টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজ নামে ৩টি অবৈধ এজেন্সি খোলে এই চক্র। বেকার নারী পুরুষদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আমার ভাতিজি গত ৯ জুন মোহাম্মদ তৈয়ব আলীর মাধ্যমে জর্দান যায়। যাওয়ার পরে ১ সপ্তাহ যোগাযোগ ছিল, একদিন মোটেই যোগাযোগ করছে, এরপরে আর কোনো যোগাযোগ নেই, এ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। পাসপোর্টও দেয় না, বিদেশেও পাঠায় না, ৪ বছর চলে। তৈয়ব আর টুটুল। কয়েকজন ভুক্তভোগীর পরিবার মানব পাচার নিয়ে র্যাবের কাছে অভিযোগ জানায়। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মূল হোতা টুটুল সহ ৮ জনকে গ্রেপ্তার করে র্যাব। বিদেশে যাওয়ার পরপরই এয়ারপোর্টেই তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হতো, যার ফলে তারা খুব অসহায়তা বোধ করত এবং দেখা যেত যে তাদেরকে বিক্রি করে দেওয়ার পরে তারা পরিবার পরিজনের সঙ্গে আর যোগাযোগ করতে পারত না। অনেক সময় কষ্ট করে তারা এই এজেন্সি, তথাকথিত এজেন্সি সাইফুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগ করত। তখন সাইফুল ইসলাম টুটুল উল্টা আবার অভিভাবকদের চাপ প্রয়োগ করত যে আরও যদি ২ লাখ টাকা না দাও তোমার ছেলে বাংলাদেশেও আসতে পারবে না, পাসপোর্টও পাবে না, ওই দেশে বেতনও পাবে না। র্যাব জানায় কয়েকজন নারী কর্মীকে বিদেশে বাসাবাড়িতে কাজের কথা বলে বিক্রি করে দিয়েছে এই চক্র। হয়তো বেশি করছে, আমাদের কাছে স্বীকার করছে এ পর্যন্ত ৫০-এরও বেশি মানুষকে সে মানব পাচার করছে। এই ৫০ জনই কিন্তু বিদেশে যা বিপদে আছে। তারা বৈধ কোনো এজেন্সি মানব পাচারকারী চক্রের সাথে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। তারা বেতন ভাতাও পাচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আগামী 2 বছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মোট 5টি মিশন আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতে এই পরিদর্শনগুলো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই চুল্লির নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রূপপুরের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে ভিভিইআর টাইপ রিঅ্যাক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যেটা IAEA গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে এবং বিভিন্ন যে স্তরের এবং সর্বাধিক সতর্কতা নেওয়ার যে প্রস্তুতিগুলো আছে সবগুলো ব্যবস্থা নিয়েই এই প্রজেক্টের কাজ চলছে। বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে IAEA পরামর্শক দল আসবে বাংলাদেশে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা, কেন্দ্রের সুরক্ষা, স্থাপনা নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা। স্ট্রাকচারগুলি সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু 2011 সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ। আইএর ডিজি মহোদয় এবং আইএর যে বিভিন্ন সেফটি ডিপার্টমেন্টের লোকগুলি আছে ওনারা যথেষ্ট পরিমাণ খুব অ্যাপ্রিসিয়েট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। নেপালের সঙ্গে ড্র করে ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। জিকো লাল কার্ডের পর বিতর্কিত পেনাল্টিতে হতাশা। IPL-এই ব্যস্ত সাকিব, অপেক্ষায় টাইগাররা। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতার সঙ্গে রিয়াদ তাসকিনের ফিটনেস নিয়েও চিন্তিত নন নান্নু। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। অলিখিত সেমিতে নেপালের বিপক্ষে 87 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ পর্যন্ত ড্রতে কপাল পুড়ল লাল সবুজের। গোলকিপার জিকোর লাল কার্ডের পর বিতর্কিত পেনাল্টি নিয়ে হতাশা জামাল তপুদের। তীরে এসে যেন তরি ডুবল, আবারও নেপাল বাধায় আটকে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষুব্ধ লাল সবুজ, প্রতিবাদ জানালো পুরো স্টেডিয়াম, সাথে খেলোয়াড়, কোচিং স্টাফ। এবার কিন্তু আনিসুর রহমান জিকো বেরিয়ে এসেছেন। সব এলোমেলো হয়ে যায় গোলকিপার জিকোর ভুলে। 10 জনের দল নিয়ে অতিরিক্ত চাপ সামলে নিতে পারেনি বেঙ্গল টাইগার্স। জিকোকে কিন্তু রেড কার্ড দেখিয়ে দিলেন রেফারি। সেই রেস ধরে আক্রমণ শানিয়ে সফল নেপাল। 87 মিনিটে ডিবক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ, যদিও রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলাই যায়। স্পট কিক থেকে সমতা ফেরান অঞ্জন বিস্তা, সেখানেই শেষ হয় জামাল তপুদের মিশন। অথচ ফাইনালের কাছে পৌঁছে ইতিহাস রচনার কি দারুণ সুযোগই না ছিল বাংলাদেশের সামনে। মাস্ট উইন ম্যাচে সাফল্য আসে ম্যাচের 9 মিনিটে। জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে হেডে গোল করেন সুমন রেজা। 1 গোলের লিডে প্রথমার্ধ শেষ করে ব্রুজনের দল। বিরতির পর সমতায় ফেরার অনেক সুযোগ পেয়েছে নেপাল, রক্ষণও দাঁতে দাঁত চেপে লড়ে গেছে। বিপদ হয়নি গোলকিপার আনিসুর রহমান জিকোর কল্যাণে।
এক ম্যাচ পর ফিরে দলের ত্রাতা রাকিবের সাথে সাদ জামাল বিপ্লুরাও চেষ্টার কমতি রাখেনি। গোল স্কোরার সুমন আরও সুযোগ তৈরি করে ব্যর্থ ব্যবধান বাড়াতে। কোনো একটা সফল হলে বদলে যেতে পারত ম্যাচের ভাগ্য। দিন শেষে শুধুই আক্ষেপ, অসন্তোষ পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে। বিপরীতে কাঙ্ক্ষিত ড্রতে ফাইনালে ওঠা নেপাল শিবিরে আনন্দের জোয়ার। হতাশ হয়েই সাফ মিশন শেষ করল বাংলাদেশ। ইতিহাস তৈরি করতে এসে মালদ্বীপের মালেতে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি সেই নেপালের কাছেই। 16 বছর ধরে ফাইনালে না ওঠার যে আক্ষেপ, সেটাও রয়ে গেল অপূর্ণ। আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালের স্বাদ হিমালয়ের দেশটির। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। আবুধাবিতে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ টাইগারদের, অথচ সাকিব ব্যস্ত আইপিএলে। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়ছে তার দল কলকাতা নাইট রাইডার্স। এদিনও ইনিংস শুরুতে আক্রমণে আসেন সাকিব। মাত্র 1 রান দিয়ে প্রতিপক্ষের সমীহ আদায় করে নেন তিনি। পরের 2 ওভারে খরুচে বোলিং টাইগার তারকার। তারপর ধাওয়ানের স্টাম্পিং মিসে ছিল আক্ষেপ। সব মিলিয়ে 4 ওভারের কোটায় 28 রান খরচায় উইকেট শূন্য সাকিব। পয়েন্টে ধাওয়ানের দারুণ ক্যাচ নিয়েছেন এদিন। আইপিএল শেষ করেই জাতীয় দলে যুক্ত হবেন সাকিব। সেক্ষেত্রে সরাসরি ওমানে গিয়ে মূল লড়াইয়ে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপের আগে কাল দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। শ্রীলঙ্কা ম্যাচে আশানুরূপ পারফরমেন্স হয়নি লিটন, নঈম, মুশফিকদের। বিশ্বকাপ শুরুর আগে ছন্দে ফেরার শেষ সুযোগ টপ অর্ডারের। মাহমুদুল্লাহ অনুশীলন করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। লঙ্কানদের সাথে বিশ্রামে থাকা মুস্তাফিজ নামতে পারেন এই ম্যাচে। আইরিশদের সাথে খেলেই রাতে ওমানে ফিরবে টিম টাইগার্স। সেখানে প্রথম রাউন্ডের 3 ম্যাচ 17 অক্টোবর প্রথম লড়াই স্কটল্যান্ডের বিপক্ষে। আবুধাবিতে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে হতাশ নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতির সুযোগ দেখছেন তিনি। লিটন, নাঈম, মুশফিকের অফ ফর্মের মাঝে সৌম্যের রানে ফেরায় স্বস্তি দেখছেন নান্নু। তবে খুব একটা চিন্তা নেই মাহমুদুল্লাহ তাসকিনের ফিটনেস নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে ভিন্ন অভিজ্ঞতা। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে হতাশা। ওপেনিংয়ে ঘাটতি থেকে গেছে। মুশফিকের ব্যাট প্যাচ কাটেনি। তবে সৌম্যর রানে ফেরায় স্বস্তি টাইগার শিবিরে। যদিও লঙ্কানদের বিপক্ষে হারে খুব একটা বিচলিত নয় ম্যানেজমেন্ট। খুব ভালো সুযোগ পেয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলি ম্যাচ খেলছে। সচরাচর কিন্তু এতগুলি ম্যাচ পাওয়া যায় না প্রস্তুতি ম্যাচ হিসাবে। তো নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার জন্য একটা ভালো সুযোগ এসছে এবং 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা ভালো শিপ পাবো। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলি যেভাবে দেখছি, এই উইকেটগুলিতে আমি আশা করছি আমাদের ওপেনাররা নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করে খেলতে পারবে। সৌম্য রান করছে, এটা আমাদের জন্য ভালো। যারা আমাদের 15 জন গিয়েছে ওখানে, ওদের পুরো পারফরমেন্সে অ্যানালাইজ করা হচ্ছে এবং সবাইকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বকাপের আগে দলে ইনজুরি সংখ্যা উকি দিচ্ছে। ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থেকেছেন মাহমুদুল্লাহ। তাসকিনের ইনজুরিও চিন্তা বাড়াচ্ছে। তবে অভয় দিচ্ছেন প্রধান নির্বাচক। বাছাই পর্বের আগে পুরো ফিট দলের প্রত্যাশা তাঁর। এখন পর্যন্ত কোনো মেজর ইনজুরি আমাদের কাছে রিপোর্ট নেই। তো একটু হালকা এদিক ওদিক আছে, এটাতে ইনশাল্লাহ আশা করছি যে 15 তারিখের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে। 17 অক্টোবর বাংলাদেশের স্কটল্যান্ড বাধা। মুস্তাফিজ দলের সাথে যোগ দিয়েছেন। তবে সাকিব আইপিএলে কেকেআরকে দিচ্ছেন সার্ভিস। দল ফাইনালে খেললে টাইগারদের প্রথম ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকছে। পুরোপুরি ক্রিকেট অপারেশনই দেখছে, এটা এই মুহূর্তে এখানে বলা মুশকিল। তো আমরা অবশ্যই আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে আমরা ওকে পাবো আশা করি। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামার লক্ষ্য টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটে ডিআরএস আসার পর দলগুলোর মধ্যে সাম্যতা এসেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মনোপুত না হলে ডিসিশন রিভিউয়ের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে নেওয়া যায়। টি-20 বিশ্বকাপে এবারই প্রথম ডিআরএস-এর ব্যবহার হবে। অতীত বলছে টাইগাররা এখনও এই প্রযুক্তির সুবিধা পুরোপুরি নিতে পারেনি। বিষয়টা নিয়ে দুশ্চিন্তা আছে সাবেক ক্রিকেটার ও কোচদের। গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তের হেরফের বদলে দেয় ম্যাচের গতি। ডিসিশন রিভিউ সিস্টেম সেখানে বড় প্রভাবক।
এই প্রযুক্তি এখন ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-20 বিশ্বকাপে ডিআরএস ব্যবহার হবে এই প্রথম। সেটা সময়ের চাহিদা, আবার অনেকের জন্য চিন্তার কারণ। এই যেমন বাংলাদেশ ডিআরএস নিয়ে বরাবরই থাকে দ্বিধাদ্বন্দ্বে। ফরম্যাট যাই হোক, ডিআরএস ব্যবহারে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। ব্যাটার কিংবা বোলার যে কোনো পক্ষ থেকেই ভুল রিভিউ নেওয়ার উদাহরণ নেহায়েত কম নয়। তার মাসুল দিয়ে ম্যাচ হাতছাড়াও হয়েছে অনেকবার। আসছে টি-20 বিশ্বকাপে ডিআরএস এর প্রভাব থাকতে পারে ব্যাপক। টাইগাররা কি সেখানে লাভবান হবে নাকি আক্ষেপে পুকবে? এইখানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে অধিনায়ক মাহমুদুল্লাহকে, পাশে দাঁড়াতে হবে সতীর্থদের। ফিল্ডিং পজিশন যখন থাকে তখন উইকেট কিপার ভালো ডিসিশন নিতে পারবে। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যান নিজেও বুঝে অনেক সময় যে ব্যাটে লাগছে কিনা, লাগার সাথে সাথে আমরা ডিআরএস নিয়েছি। যেহেতু সময় আছে, আমি জিজ্ঞেস করবো না আমার পার্টনারকে। সো ব্যাটে না লাগলে অবশ্যই আমি পার্টনারের সাথে কনসাল্ট করে আমি ডিআরএস এর ইয়েটা নিতে পারি। আশার কথা, ছোট সংস্করণের শেষ দুটি সিরিজে বেশ কিছু রিভিউয়ে সফল টাইগাররা। 22 গজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত ক্রিকেটার আছেন দলে। অনেক দেশের অনেক ক্যাপ্টেনের মধ্যে এরকম অ্যাশেজ হেরে গেছে অস্ট্রেলিয়া। সো এরকম হতেই পারে, এটা পারসেপশনের উপর নিতে হয়। আপনি খুব ফ্র্যাকশন কম সেকেন্ড থাকে এখানে, এটার মধ্যে ডিসিশন নিতে হয়। সো ভুল হতেই পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম গুড ডিসিশনস অলসো টেকেন বাই বাংলাদেশিস ক্যাপ্টেন্স বা ওয়ার্ল্ড ওয়াইড। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ ইস্যু, ওয়ার্ল্ড কাপে ভালো ক্রিকেট খেলাটা হলো মেইন লক্ষ্য। এই ডিআরএস আর এটা হবে সেকেন্ডারি। ডিআরএস আম্পায়ার ক্রিকেটার দুপক্ষের জন্যই আশীর্বাদ, আবার প্রচণ্ড চাপের। অভিজ্ঞতাই সেখানে সাফল্যের মূল মন্ত্র। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারও যে এখানে গুরুত্বপূর্ণ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবারে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। শিশুদের হাতে মনের মতো খেলনা তুলে দিতে চান বেশিরভাগ অভিভাবকই। তবে এই খেলনাও অনেক সময় ফেলতে পারে চরম ঝুঁকিতে। এমনটাই ঘটেছে 2 বছরের ছোট্ট রেবেকার ক্ষেত্রে। খেলনার চুম্বককে চকলেট মনে করে খেয়ে ফেলে সে। দেখা দেয় মৃত্যুর শঙ্কা। এক পরিসংখ্যান বলছে, শিশুদের জন্য বিপজ্জনক খেলনায় পরিপূর্ণ অনলাইন মার্কেট। এ নিয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার তাগিদ ব্রিটিশ টয় অ্যান্ড হবি অ্যাসোসিয়েশনের। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানাচ্ছি পরের খবরটি। 2000 কোটি টাকা পাচার মামলায় গ্রেপ্তার চার্জশিটভুক্ত আসামি সাবেক যুবলীগ নেতা এইচ.এম. ফুয়াদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে জেলা আমলি আদালতের বিচারক তার এই রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলা সহ হামলা এবং ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে। অর্থ পাচার মামলার আসামি হওয়ার পর তাকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়। এই বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। ফরিদপুর ডিবি পুলিশ ডিএমপির ভাটারা থানার সহযোগিতায় গত রাত 2:20 সময় বসুন্ধরা এলাকা থেকে এইচ.এম. ফুয়াদকে গ্রেফতার করে। আমি যে কাফরুল থানায় যে মামলাটা আছে সেখানে দেখা গেছে যে অঢেল সম্পত্তি সে অর্জন করেছে বিভিন্ন প্রক্রিয়ায়, মানি লন্ডারিং এর মাধ্যমে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে 3 গুণ। এর প্রভাবে স্থানীয় বাজারে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে 15 টাকা। ভারতে বন্যা ও দেশে অতিবৃষ্টির কারণে কমে যায় পেঁয়াজের সরবরাহ ও আমদানি। ফলে 10 দিনের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের পাইকারি দাম কেজিতে বেড়ে যায় 20 থেকে 30 টাকা। ভারতীয় পেঁয়াজ 32 টাকা থেকে বেড়ে হয় 65 টাকা। দেশি পেঁয়াজ 38 টাকা থেকে বেড়ে হয় 70 থেকে 75 টাকা। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম হঠাৎ বেড়ে যাওয়ার অভিযোগ করেন তারা। ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়লে দাম কমার আশা করছেন তারা। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। 11 অক্টোবর পর্যন্ত সর্বমোট
16টি গাড়িতে 398 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে 31 নং ইয়ার্ডে আমদানি হয়েছে। দুর্গাপূজার মহাষ্টমীতে দেবীর আরাধনা আর বিশ্বের শান্তি কামনা করেছেন ভক্তরা। এবার অনাড়ম্বর পূজা হলেও ভক্ত সমাগমী অনুষ্ঠান পেয়েছে উৎসবের মাত্রা। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার রাজধানীতে না হওয়ায় কিছুটা ম্লান উৎসবের আবহ। অষ্টমীর সকালে মহাস্নানের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। এই দিন চামুণ্ডা রূপে দেবী দুর্গাকে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলে দেবীর পূজা। সাত্ত্বিক পূজায় শৃঙ্খলার মাধ্যমে ভক্তরা দেবীর চরণে ফুল বেলপাতা উৎসর্গ করে। এরপর দেবীর ভোগ ও পুষ্পাঞ্জলি দেয়া হয়। ভক্তদের মধ্যে বিতরণ হয় মধ্যাহ্ন প্রসাদ। মায়ের কাছে একটাই প্রার্থনা, দেশ করোনা মুক্ত হোক, সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। কুমারী পুজো তো গতবারও ছিল না, এবারও ছিল না। আমার কাছে প্রার্থনা করব 2022 যেন কুমারী পূজা হয়। জগৎ জননী, যিনি সমগ্র মানুষের সত্তার সমষ্টি, তাকেও আমরা ঠিক একইভাবে ভক্ত বা পূজারী, আমরা যারা ভক্ত রয়েছি সেই দৃষ্টিকোণ থেকেই দেখি। আমরা কোনো কিছু পাওয়ার জন্যই করি না। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়, তাই রক্ষা করা যায়নি স্বাস্থ্যবিধি। তবে করোনা পরিস্থিতিতেও পূজা উদযাপন করে খুশি ভক্তরা। প্রত্যেক বছরের মতোই লাগে, তবে করোনার জন্য সবাই একটু টেনশনে আছে, ভয়ে আছে। তারপরে স্বাস্থ্যবিধি মেনে যেটুকু আনন্দ করা যায় আর কি। সবাই মাস্ক পরিধান করতেছে, নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই চলছে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই পূজা মণ্ডপে আসছি এবং আমরা খুব খুশি। সম্প্রীতির প্রত্যাশায় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার আয়োজন। এতে দেবী দুর্গাকে 108টি পদ্ম দিয়ে পূজা করার রীতি। অষ্টমী তিথি হলো অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব তিথি। এই তিথিতে দেবী দুহাত ভরে বর দেন ভক্তদের। তাই ভক্তদের চাওয়া অসুররূপী করোনা দূর হোক পৃথিবী থেকে, সেই সাথে অশুভ সময় কাটিয়ে শুভ সময় ফিরে আসুক পৃথিবীতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আরও 2 দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ কেটে গেলে গরমের প্রকোপ কমতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের আকাশে জলীয় বাষ্প সৃষ্টি হয়েছে, রয়েছে মেঘের পরিমাণও। এর সাথে সূর্যকিরণের প্রখরতা বেড়ে যাওয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী 2 দিন এই অবস্থা থাকতে পারে। শনিবার থেকে রাজধানী সহ বরিশাল, খুলনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে গিয়ে কিছুটা শীত অনুভূত হবে। চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম যে বর্ষাকালের মৌসুমী প্রভাব কমে গিয়েছে এবং উত্তর অঞ্চল থেকে মৌসুমী বায়ু উঠে চলে গিয়েছে। এখন শীতের আমেজটা এ মাসের শেষের দিকে ক্রমশ বাংলাদেশে বিরাজ করবে। চীনের হাইনান প্রদেশে ঘন্টায় 118 কিলোমিটার বেগে আঘাত হেনেছে টাইফুন কম্পাসু। স্থানীয় সময় বিকেল 3:30টায় উপকূলীয় শহর বোয়াওতে আছড়ে পড়ে টাইফুনটি। এ সময় শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়, গাছপালা উপড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ক্যাটাগরি 8 মাত্রার টাইফুনটি এখন 3 মাত্রায় নেমে এসেছে। এর আগে কম্পাসুর আঘাতে হংকংয়ে 20 জন আহত হয়েছে। টাইফুনের তীব্রতায় স্কুল, কলেজ, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখেছে হংকং। মঙ্গলবার ফিলিপাইনে কম্পাসুর আঘাতে 11 জন নিহত এবং 7 জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।受到这个台风影响，这个海边的这些一些景观设施都是现在对于这些海口。করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে উহানের কয়েক লাখ মানুষের রক্ত পরীক্ষা করবে চীন। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে CNN। করোনার উৎস অনুসন্ধানে স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর 2 মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটতে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকে দাবি করে আসছে বেইজিং। এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনেও বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। এরপরও করোনা মহামারীতে চীনের সম্পৃক্ততার অভিযোগ অব্যাহত রয়েছে। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে তা খারিজ করে চীন। এদিকে নিজেদের নির্দোষ প্রমাণে বদ্ধপরিকর বেইজিং। সেই প্রচেষ্টায় উহানের 2 লাখ মানুষের রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন। কর্তৃপক্ষের আশা, এই গবেষণায় করোনার প্রথম সংক্রমণ ও বিস্তার সম্পর্কে সুনিশ্চিত তথ্য মিলবে, আর এতে অনেকটাই সহজ হবে করোনার উৎস অনুসন্ধান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গুলিতে 3 জন নিহত হয়েছেন। মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডাক বিভাগের এক কর্মী তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন, এই খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুশান লিঙ্ক। হামলাকারী ডাকঘরের সহকারী ডাকপিয়ন ছিলেন, আর বাকিরা ডাকঘরের ব্যবস্থাপক এবং প্ল্যান্ট সুপারভাইজার। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এফবিআই। 1 সপ্তাহের ব্যবধানে টেনেসিতে এই নিয়ে 3টি গোলাগুলির ঘটনা ঘটেছে। শিশুদের জন্য তৈরি অর্ধেকের বেশি খেলনা প্রাণঘাতী হতে পারে। বিপজ্জনক এসব খেলনা বিক্রি বন্ধ করতে ব্রিটিশ আইন পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে ব্রিটিশ টয় অ্যান্ড হবি অ্যাসোসিয়েশন। শিশুদের খেলনা নির্বাচনে বাবা মাকে আরও সাবধান হতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। শিশুদের মনের মতো খেলনা কিনে দিতে উৎসুক থাকে বাবা মায়েরা, তবে এই খেলনা কোনো কোনো ক্ষেত্রে শিশুদের ফেলতে পারে চরম ঝুঁকিতে। এমনটাই হয়েছে 2 বছরের ছোট্ট রেবেকার সাথে। চুম্বককে চকলেট মনে করে খেয়ে ফেলে সে। এই খেলনা প্রায় কেড়ে নিয়েছিল রেবেকার প্রাণ। চুম্বকটির জন্য তার অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার মেয়ে খুব চুপচাপ ছিল হাসপাতালে, তবুও সে ভয় পেয়েছে। শেষমেশ চিকিৎসার জন্য তাকে জোর করে ধরে রাখতে হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, শিশুদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে এমন খেলনা দিয়ে পরিপূর্ণ অনলাইন মার্কেট। ব্রিটিশ টয় অ্যান্ড হবি অ্যাসোসিয়েশনের মতে 88% খেলনা ব্রিটিশ নিরাপত্তা আইন মোতাবেক অবৈধ, আর 48% খেলনাই শ্বাসরোধ হওয়া থেকে শুরু করে রাসায়নিক বিষক্রিয়ার কারণ হতে পারে। এই কুমিরের পুতুলের ভেতরের ছোট উপাদান শিশুদের শ্বাসনালী দিয়ে প্রবেশ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যেতে পারে। যদিও অনলাইন প্রতিষ্ঠান ইবে বলছে তারা শিশুদের খেলনার নিরাপত্তা বিষয়ে বেশ সতর্ক, কিন্তু এই বিষয়ে আরও কড়াকড়ি চায় ব্রিটেনের অভিভাবক এবং ভোক্তা অধিকার সংগঠন। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।